ছাত্রদল সম্প্রতি একটা স্মার্ট প্রতিশোধ নিয়েছে। কথা হলো, এই প্রতিশোধ কার উপরে নিল, কেন নিল এবং এই প্রতিশোধের ফলাফলটা কি আসলো এবং কারা লাভবান হলো। তবে আপাতত দৃষ্টিতে ছাত্রদল যে প্রতিশোধটা নিয়েছে এটা জামায়াতের উপরে নিয়েছে এবং প্রতিশোধটা দেখতে যথেষ্ট স্মার্ট মনে হয়। এই বিষয়ে মূল ব্যাখ্যা যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলি। দেখুন, বিএনপি সব সময় মনে করে যে সুযোগের অপেক্ষায় থাকো, আমরা ক্ষমতায় চলে যাব, কোনো কিছুতে দায়িত্ব নেবার দরকার নেই, সব কিছুর ব্যাখ্যা দেব। আওয়ামী লীগ মনে করে শত্রুকে কিল করে ফেলো, এটাই তার কাছে রাজনীতি। আওয়ামী লীগ এটাই মনে করে, এটারও ব্যাখ্যা দেব। জামায়াত মনে করে আমরা ক্ষমা করে দিয়েছি। এই ক্ষমার কথা যে 24 আন্দোলনের পরে জামায়াতের আমির বলেছে তা নয়, অতীতেও তারা তাই করেছে, এটারও ব্যাখ্যা দেব। কিন্তু বিষয় হলো, দেখেন এই যে আর ছাত্রলীগ কীভাবে, ছাত্রলীগ মনে করে প্রতিশোধ মানেই ধর্ষণ। আপনার কারো সাথে যদি ঝগড়া হয়, সে যদি বিদেশ যায় তাহলে তার স্ত্রীকে ধর্ষণ করবে, আর নইলে বোনের উপরে কুনজর দিবে। এটা হলো ছাত্রলীগের ফিলোসফি। ছাত্রলীগ ধর্ষণে ওস্তাদ। আবার যুবলীগ বলে জ্বালিয়ে দাও, যুবলীগ হলো জ্বালাও পড়া, আগুন লাগাই দিবে। হ্যাঁ, এবং ছাত্রদল কোনো কাজ খুঁজে পায় না। তারা মনে করে লীগ যা করেছে আমরা সেটাই একটু ছলছাতুরি করে করব। এটা হলো ছাত্রদলের ভিশন। কীভাবে ইন্ডিয়ার মনে করে 71কে বিদায় দেয়া মানেই হলো, আওয়ামী লীগকে বিদায় দেওয়া মানেই হলো 71 বিদায় দেওয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই হলো 71কে নিষিদ্ধ করা। এটা সবসময় ভাবে। এটার সাথে এই ছাত্রদলের এই স্মার্ট প্রতিশোধের কি সম্পর্ক সেটা আপনাদের লিঙ্ক করাবো। এখন কথা হলো, দেখেন এই যে 10 তারিখ 9 তারিখ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে হাসনাত আবদুল্লাহ যে কড়া একটি আন্দোলন দাঁড় করালো, যমুনা থেকে শাহবাগ, এই আন্দোলনের পেছনের শক্তি ছিল জামায়াত। সবাই এটি প্রেডিকশন করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি একটি আন্দোলন ছিল। এনসিপি আন্দোলনের একটি শক্তি, জামায়াত আন্দোলনের একটি শক্তি, ছাত্রদলও একটি শক্তি ছিল গুটিকাটি। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলো, এতে ভয় পেয়ে গেল। আল্লাহ, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলেছে, তাইলে বাংলাদেশে আমি কি করব? কার উপরে ভর করব? কাকে দিয়ে আমি অত অপরাধ করাবো? কাকে দিয়ে ভারতের শত্রুদেরকে হত্যা করাবো? সব হত্যা তো সরাসরি করে না, কিছু হত্যা আওয়ামী লীগকে দিয়ে করায়। এখন ভারত গিয়েছে ভয় পেয়ে। এ কারণে তারা গণজাগরণ মঞ্চ বলেন বা আরেকটি আন্দোলন করে, জাতীয় সঙ্গীত নিয়ে আন্দোলন করে। কেন? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রোগ্রামে আজান দেয়া হয়েছিল, এমন সময় সেকুলার নেতা নেত্রীরা বা সিপিবির যারা আছে বা ছাত্র শক্তির যারা আছে, গণতান্ত্রিক ছাত্র শক্তির যারা আছে, তারা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য উদ্যত হয়। তখন কোনো এক ছাত্র বা শিবিরের লোকেরা বলেছে আজান শেষ হওয়ার পরে শুরু করেন। এতে তারা মনে ছড়িয়ে দিয়েছে কি, শিবির বলেছে, যা শিবির জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিয়েছে। এটার জন্য ছাত্রদল সম্মিলিত জাতীয় সঙ্গীত গাইল রাজু ভাস্কর্যে বা শহীদ মিনারে, কোথাও এক জায়গায়। ওই যে এগুলা তো আসলে পূজার জায়গা। এখন সেখানে গিয়ে ছাত্রদল চাইল, এটার পেছনে ইন্ধন দিল কে, ইন্টেলেকচুয়াল বুদ্ধিটা খাটাইল কে? সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, মির্জা ফখরুল আগে সিপিবি করত। ওখানে বসে তারা বলল 71 প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। খেয়াল করেন, 71 প্রশ্নে জামাতকে ক্ষমা চাইতে হবে, 71 ইস্যুতে ছাড় দেওয়া যাবে না, এবং জাতীয় সঙ্গীত আমরা ভালোবাসি। এখন আমি দেখেন মিলে কিনা, কয়েকটা জিনিস আপনাদেরকে মিলাই। মানে দেখেন, যখন বিটিভিতে আগুন লেগেছে, মেট্রো রেলে আগুন লেগেছে, তখন আওয়ামী লীগের শিল্পীরা
জাতীয় সঙ্গীত গেয়ে কিন্তু কেঁদেছিল বিটিভির জন্য, মেট্রো রেলের জন্য, ছাত্রদের জন্য কাঁদেনি। এরপরে দেখেন, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগের যে এলিমেন্টসগুলো আছে, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ, ৭১, এসব কথা বলেই কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে হত্যা, নির্যাতন, খুন, গুলি করেছে, গুম করেছে। তারা যত অপরাধ করত সব মুক্তিযুদ্ধের কথা বলে পাশ হয়ে যেত। ঠিক আওয়ামী লীগের কয়েকটি উপাদান তারা ফিরিয়ে আনলো এই শহীদ মিনারে। কি আনলো? ৭১ ফিরিয়ে আনলো, জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনলো। ৭১-এর সাথে কিন্তু আওয়ামী লীগ আসবেই। এই কারণে আমি এটাকে আপাত দৃষ্টিতে স্মার্ট বলছি, যে ৭১ দিয়ে জামাতকে কোপানো যায়, জামাতকে সাইজ করা যায়। যেহেতু জামাত এখানে স্মার্ট না, ৭১ কোনো ব্যাপারে না, আমি পাত্তাই দিই না। আমার ব্যক্তিগত জীবনে ৭১-এর কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই। ৭১ কি করেছে? ৭১-এর পর থেকে গুম, খুন, ধর্ষণ এগুলাই তো হচ্ছে দেশে, লুটতরাজ। ৭১-এর যে দল আওয়ামী লীগের, এদের চাইতে বেশি চুরি, বাটপারি কেউ করেছে? করেনি। ৭১-এর স্টেক হোল্ডার যে পরিবার, মুজিব পরিবার, তাদের পরিবারের সবাই তো গুম, খুন, হত্যাকারী না, এসব লুটপাটের সাথে জড়িত, চুরি চামারির সাথে জড়িত। তাহলে ৭১-এর আপনি কি ভালো নজির আছে? এখন কথা হলো, ওই যে বলে, কি মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই ৭১ নিষিদ্ধ করা, ভারতকে নিষিদ্ধ করা। এই কারণে তারা ভয় পেয়ে গিয়ে বিএনপিকে দিয়ে ৭১-কে ফিরিয়ে আনার চেষ্টা করলো, জাতীয় সঙ্গীতকে এস্টাবলিশ করার চেষ্টা করলো। অথচ জাতীয় সঙ্গীত গেয়ে কিন্তু এই ছাত্রদেরকে দুষ্কৃতিকারী, হত্যাকারী বলা হয়েছে ২৪-এ। তাহলে কি করলো? ২৪-এর মুখোমুখি ৭১-কে দাঁড় করিয়ে দিল। এখন কথা হলো, কে সফল? আপনি লম্বা বিচারে যদি চিন্তা করেন, ৭১ যদি সফল হতো এই দেশের মানুষের জন্য, আমি বলছি এই দেশের মানুষের জন্য যদি ৭১ সফল হতো, তাহলে ২৪ কোনো দিনও হতো না। ৭১ এদেশের মানুষকে নির্যাতন, হত্যা, গুম করার এবং এদেশকে দখলে নেওয়ার একটি প্রজেক্ট, ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটি প্রজেক্ট ৭১। এখন কথা হলো, এই ৭১-এ অংশগ্রহণ করেছে অনেক ব্যক্তি, অনেক সংগঠন, বিশেষত আওয়ামী লীগ। তবে তাদের উদ্দেশ্য এক একজনের এক এক রকম ছিল। অনেকের ছিল ভালো উদ্দেশ্য, দেশপ্রেম, অনেকের ছিল সরাসরি ভারতের হয়ে কাজ করা, অনেকে বুঝতো, অনেকে বুঝতো না। তার মধ্যে একজন হলো যেমন মেজর জলিল, জিয়াউর রহমান, এরা দেশপ্রেম থেকে করেছে। মেজর জলিল তো না বুঝে করেছে, সে বলেছে বিপন্ন স্বাধীনতাই পরাধীনতা, এর বইতে আপনি এটা পাবেন। এখন কথা হলো, এই যে স্মার্ট দেখা যাচ্ছে যে জামায়াতের বিরুদ্ধে রাজুতে অথবা শহীদ মিনারে যে জাতীয় সঙ্গীত গাইল, তারা গেয়েছে, জামাতকে মোটামুটি হিট করা গেছে মনে হয়। জামাত এই ব্যাপারে কোনো কথা বলেনি, এটা পাত্তা দেয়নি, এটা স্মার্ট মনে হয়। কিন্তু এটার পেছনে কি করলো? সিপিবি, আওয়ামী লীগের দীর্ঘদিনের সঙ্গী সিপিবি, ছাত্র ইউনিয়ন, তারা আওয়ামী লীগেরকে ফিরিয়ে আনার দুয়ার উন্মুক্ত করলো। ৭১ ওপেন মানে আওয়ামী লীগ আসা, ৭১-এর দুয়ার দিয়েই আওয়ামী লীগ প্রবেশ করবে। এটাই হলো মূল সত্য কথা, এটাই হলো ছাত্রদলের প্রতিশোধ, এটাই হলো আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। প্রতিশোধটা আপাতত স্মার্ট মনে হলেও, এখন কথা হলো ছাত্রদল এটা কেন করে? এর কারণ হলো, ছাত্রদল মনে করে এবং ছাত্রদলকে বলে বা বিএনপিকে বলে, তোমরা জামাতকে মোকাবেলা করার কোনো অ্যাবিলিটি নেই, সাংগঠনিকভাবে তোমরা দুর্বল, জামায়াতকে আওয়ামী লীগ মোকাবেলা করবে আর তোমরা দেশ শাসন করবে। বিএনপি তো মহা খুশি হয়ে গেছে, এই থিওরির মধ্যে বিএনপি আছে, এই থিওরির ভিতরেই বিএনপি বিলীন হয়ে যাবে। এখন আসি, আমরা আলাপ করি। এই যে তিনটি কথা বললাম, বিএনপির রাজনীতি হলো সুযোগ আসবে, অপেক্ষা করো। বিএনপি কোনোদিনও কোনো পরিবর্তনের নেতৃত্ব দিবে না, দেয় না। আপনি ৭৫ সালে মেজর ডালিমের মতো বিপ্লবীরা যখন বিপ্লব করলো, স্বৈরশাসককে হটালো, এই শাসনকে হটাতে গিয়েই মুজিব মৃত্যুবরণ করলো। এই সুযোগে বিএনপি ক্ষমতায় আসলো। ৯০-তে
আওয়ামী লীগ কিন্তু 90-এর ইলেকশনে সরকার গঠন করে ফেলেছে, কে কোন মন্ত্রী হবে, কিন্তু ক্ষমতায় চলে আসলো এই সুযোগে কে? বিএনপি। সুযোগ, কোন সুযোগ? তখন আওয়ামী লীগের সাথে সিপিবি বাম দলগুলোর একটি দূরত্ব ছিল। এরপরে দেখেন 24-এ ছাত্ররা মারা গেল, নেতৃত্ব দিল, আন্দোলন করলো, হাসিনা পালাইলো, এখন ক্ষমতায় যাবে বিএনপি। বিএনপি সবসময় সুযোগ সন্ধানে। আর আওয়ামী লীগ এর রাজনীতি হলো কি? যাকে পাও শত্রু হলে হত্যা করো, তার জমি দখল নাও। এটা হলো আওয়ামী লীগের রাজনীতি। আপনাকে যদি আওয়ামী লীগ শত্রু মনে করে, আপনাকে মেরে ফেলবে আর হত্যা করে ফেলবে, আপনার জমি জমা দখলে নেবে, আপনাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে। এগুলো হলো আওয়ামী লীগের এজেন্ডা। জামায়াত হইল ক্ষমা করে দেব, আমরা ক্ষমা করে দিস। এটা শফিক, ডাক্তার শফিক না, শুধু জননেতা শফিক না, এটা জামাত আগ থেকেই করে। শফিকের এটা ভাইরাল, শফিক সাহেবের, ডাক্তার শফিকের এটা ভাইরাল হয়েছে আর কি। এখন কথা হলো, আসলে এই ক্ষমা কেউ নেয় না। ডাক্তার শফিকের ক্ষমা কোনো মূল্য নেই। মজলুম যখন ক্ষমা করে, এটার ভ্যালু খুব কম থাকে, পাত্তা থাকে না। আপনার হাতে যখন দুর্দান্ত প্রতাপ থাকবে, প্রচুর ক্ষমতা থাকবে, মানুষ ভয় পাবে হযরত ওমরের মতো, তখন যদি আপনি ক্ষমা করেন, তখন মানুষের হৃদয়ে পানি আসবে, পরিবর্তন আসবে। সেই ক্ষমার মূল্য আছে। কিন্তু আপনি মায়ের খেলেন সারা জীবন, আপনার জনশক্তি হারাইলেন, হ্যাঁ, আপনি আইসা করে ক্ষমা করে দিচ্ছেন, মনে হয় যেন আপনি খুব পাওয়ারে আছেন। পাওয়ারে থাইকে ক্ষমা করতে হয়, তাহলে ক্ষমার ভ্যালু আছে। শত্রুর জুতার নিচে বা তরবারের নিচে থেকে ক্ষমার কোনো ভ্যালু নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।